স্টুডেন্টজন কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে আমরা দেখো পরবর্তী মক টেস্টের কিছু অঙ্ক এখানে শিখব। তাহলে এখানে দেখো তোমাদের কিছু অঙ্ক আমি এখানে সেট করেছি, যে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিসে সাহায্য করবে। তোমরা যারা পারবে এখানে দেখো ভিডিওটা দেখো, এক এক করে অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করো। আর যারা তোমরা পারবে না বা ভুলে গেছো, এখানে দেখো আমি সূত্র সহ মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে আরেকবার। আস্তে আস্তে এভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় আসবে যখন তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক এইভাবে পারবে নিজেরাই। ঠিক আছে, চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 1 কি আছে এখানে। একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগশেষ 90 এবং ভাগফল 90 এবং ভাগশেষ 19 হয়, সংখ্যাটি কত? তাহলে এখানে সংখ্যাটি বা ভাজ্য সমান, আমরা সূত্র কি জানি, ভাজক ভাজক গুণিত ভাগফল। তাহলে এই যে ভাগ অঙ্কে যুক্ত ভাগশেষ, এই যে ভাগ অঙ্কে যাকে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজ্য, যা দিয়ে ভাগ করি তাকে বলা হয় ভাজক। আর ভাজকের কত গুণ এখানে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভাগফল, আর অবশিষ্ট যেটা থাকছে ভাজকের থেকে ছোট সেটাই ভাগশেষ। তাহলে এখানে দেখো 38কে 90 দিয়ে গুণ করো, তার সাথে 19 যোগ করো। তো 38কে 90 দিয়ে গুণ করলে এখানে পাবে 34 20, শুধু 9 দিয়ে গুণ করে একটা শূন্য বসিয়ে দাও, প্লাস 19। তাহলে এখানে যোগফল আসছে তোমার 34 39। অ্যান্সার হয়ে গেল অপশন বি এরটা। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, বৃহত্তম ভগ্নাংশ কোনটি? তাহলে এখানে দেখো আমরা ক্ষুদ্রতম বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করব। তাহলে ক্ষুদ্রতম বা বৃহত্তম ভগ্নাংশ নির্ণয়ের জন্য তোমাদের তিনটে পদ্ধতি আছে। একটা হচ্ছে দশমিক পদ্ধতি, একটা হচ্ছে লসাগু পদ্ধতি, আর একটা হচ্ছে লব হরের পার্থক্য যদি সমান হয় তাহলে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়, তাই তো? তাহলে এখানে দেখো হরে আছে কত, 8 16 40 80। তাহলে আমরা 8 16 40 80 লসাগু করে দিই, এটাই সহজ হবে। তাহলে লসাগু এখানে দেখো 80 আসছে, তাহলে উপর নিচে দেখো নিচে সবার 80 করতে হবে। তো এখানে 7 আর 8কে যদি আমরা 80 করি তাহলে 8 10 80 মানে 70/80। আবার 13/16কে 16 5 80, উপর নিচ 5 গুণ করছি, 5 13 65 আর 16 5 80। আবার দেখো 31/40কে যদি আমরা উপর নিচে 2 গুণ করি তাহলে 31 দুগুণে আসছে 62 আর 40 দুগুণে আসছে 80। আর এটা তো 63/80 আছে অলরেডি আগে থেকে। তাহলে এখানে দেখো বৃহত্তম ভগ্নাংশ চেয়েছে, তাহলে 70/80 এখানে বৃহত্তম, অতএব 7/8 হচ্ছে বৃহত্তম। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, 7/16 21/32 ও 49/8 গোসাগু কত? তাহলে এটা দেখো ভগ্নাংশ দেওয়া আছে এই গোসাগুটা। তাহলে ভগ্নাংশের গোসাগু মানেই আমরা জানি লবগুলি, লব মানে উপরেরগুলির হচ্ছে গোসাগু আর নিচ হরগুলির হচ্ছে লসাগু। তাহলে এখানে দেখো 7 21 আর 49, এদের আমরা গোসাগু করব। তাহলে এখানে লবে আছে, আর এখানে দেখো 16 32 আর 8, এদের লসাগু করব। তাহলে ভগ্নাংশের লসাগু গোসাগু মানে হচ্ছে লবগুলির গোসাগু বা হরগুলির লসাগু। আবার উল্টোটা যদি লসাগু বলতো তাহলে উপরেরগুলির লসাগু করতাম, নিচটার গোসাগু করতাম। তাহলে এখানে তোমার 7 21 49, 7 হচ্ছে কমন সংখ্যা, সবচেয়ে বড়। আবার এখানে লসাগু সবচেয়ে ছোট আসছে, এখানে লসাগুগুলো কত আসছে 32। তাহলে 16 দুগুণেও 32 হচ্ছে, 8 4এও 32, তাহলে 7/32 এখানে আসছে এদের গোসাগু। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, এটাও দেখো দশমিকের লসাগু দেওয়া আছে। তাহলে 0.9কে তোমরা প্রকাশ করো 9/10। আবার এখানে দেখো 0.09কে প্রকাশ করো 9/100। আবার এখানে 0.009কে প্রকাশ করো 9/1000। তাহলে এখানে দেখো ভগ্নাংশের লসাগু মানে লবগুলির লসাগু, তাহলে 9 9 9 লসাগু আসছে 9। আর হরগুলির গোসাগু 10 100 10 100 1000, তাহলে এখানে আসছে গোসাগু আসছে 10, অতএব অ্যান্সার আসছে 0.9। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 5 কি আছে,
2203 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে দেখো কত যোগ কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এইসব কোশ্চেনের জন্য তোমাকে বর্গমূল করতে হবে। আর যদি যোগ বলে তাহলে তোমাকে এক ঘর বেশি খাওয়াতে হবে। তাহলে এখানে বর্গমূল করো। প্রথমে আসছে 4, 4 4 16। তাহলে এখানে 16 বিয়োগ করলে আসছে 16, 22 আর 16 আসছে 6 6 12, 603। এরপরে দেখো 4-এর ডবল আসছে 8। 8-এর সাথে কত গুণ করলে এখানে 60-এর কাছাকাছি বা 60-এর কাছাকাছি আসবে বা 60 আসবে। আবার সেই সংখ্যা দিয়ে এখানে সেই সংখ্যাই বসাতে হবে। তাহলে এখানে দেখো এক ঘর বেশি খাওয়াতে হবে, তোমাকে এখানে 7 খাওয়াতে হবে। তাহলে 7, 87কে আবার 7 দিয়ে গুণ, 7 7 49, 7 8 56 আর আসছে 60। তাহলে দেখো উপরে আছে 3, নিচে 9, 9 হলে মিলে যেত, কিন্তু এখানে 3 আছে। তাহলে আমাকে এখানে 6 অতিরিক্ত দিতে হবে। তাহলে এর সাথে কত যোগ বলেছে, তাই আমরা এক ঘরে বেশি করলাম, তাহলে 6 যোগ করতে হবে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। 6-এ কি আছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড সংখ্যাকে 192 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 192 একে আমরা লসাগু করে ভাঙবো। দেখবো কোন সংখ্যা জোড়া নেই। 2 9 18, 2 6 12, আবার দেখো 2 খাচ্ছে, 2 48 96, 2 24 48, 2 12 24, আবার 2 6 12, 2 3 6, এভাবে লসাগুর মতন করে ভেঙে। তাহলে এখানে দেখো জোড়া জোড়া আছে, এখানে 3-এর জোড়া নাই। তাহলে 3-এর জোড়া নাই মানে 3 হয় গুণ করতে হবে, নাহলে ভাগ করে তুলে দিতে হবে। তাহলে এখানে অ্যান্সার হবে 3। তাহলে 3 গুণ করতে হবে বা ভাগ করতে হবে, তাহলেই পূর্ণবর্গ হবে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। 256 ইন্টু 256 মাইনাস 144 ইন্টু 144। দেখো আমরা এই সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র আমরা জানি। তাহলে এই ফর্মেটে যদি অঙ্ক থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি, তাহলে উত্তর হবে এ প্লাস বি। আবার যদি এই ফর্মেটের অঙ্ক থাকে কখনো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি, তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 256 থেকে 144 বিয়োগ করলে হচ্ছে 112, অতএব আমরা যোগ করে দেবো এখানে 256-এর সাথে 144 যোগ, তাহলে 6 4 10, আবার 6 4 10, তাহলে এখানে আসছে 400 যোগফলটা। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8 আর কোশ্চেন নাম্বার 9, দুটো কোশ্চেন আছে এখানে। তাহলে এখানে উপরটা আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এখানে দেওয়া আছে কোশ্চেন নাম্বার 8-এ। তাহলে এখানে এ মানে আসছে 72 আর বি মানে আসছে 28। তাহলে এ 72 আর বি আসছে 28, যোগ করলে কত আসছে 100। 100 তার স্কোয়ার, তার মানে আসছে এখানে 10,000। অ্যান্সার হয়ে গেল। পরে একটা সূচকের অঙ্ক, কোশ্চেন নাম্বার 9 আছে দেখো সূচকে। তাহলে এখানে দেখো 64 টু দি পাওয়ার মাইনাস 2, 64 টু দি পাওয়ার 2-3 আর 2 টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে 8 টু দি পাওয়ার 0। তাহলে কোনো সংখ্যা বা রাশির পাওয়ার যদি 0 হয় তাহলে সবসময় তার ভ্যালু 1 হয়, আর বাইরে আছে হাফ, মানে এটা বর্গমূল আছে এটা পুরোটা। তাহলে 64কে আমরা ভেঙে দিচ্ছি। দেখো এখানে সেকেন্ড স্টেপ করছি, 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, 8 8 64, 8 মানে 2-এর কিউব, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2-3, আর এখানে আছে 2 টু দি পাওয়ার মাইনাস 2, আর যেহেতু 8-এর পাওয়ার শূন্য, যে কোনো সংখ্যা বা রাশির পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার ভ্যালু হয় 1, আর বাইরে আছে হাফ, ঠিক আছে, রেখে দাও। এখানে ক্যালকুলেশন করো, 3 2 6, তাহলে 2 দিয়ে 4, আর এখানে মাইনাস 2, 2 দিয়ে 4, আর এখানে মাইনাস 2। যদি বেসগুলো সমান হয়, দেখো এখানে 2 টু দি পাওয়ার 4 আসছে, আর এখানে মাইনাস, তাহলে বেস যদি সমান হয় মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম, তাহলে এখানে আসবে এ টু দি পাওয়ার এম প্লাস এম। বেস সমান হলে পাওয়ারের যোগ, আবার গুণের ক্ষেত্রে, আর যদি ভাগ বা ডিভাইড বাই থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এম। বেস সমান হতে হবে, আর এটা তো 1 ছিল তাহলে 1-ই থাকছে, হাফ, তাহলে 2 টু দি পাওয়ার 2, আবার বাইরের হাফ, তাহলে 2 2 কেটে যাচ্ছে, অ্যান্সার আসছে 2a, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো,
পরের কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার 10 আর কোশ্চেন নাম্বার 11, দুটো পরপর কোশ্চেন আছে। তাহলে এই কোশ্চেনটা আমরা প্রথমে 8কে 88 দিয়ে ভাগ করছি। তাহলে 8কে যদি 88 দিয়ে ভাগ করি, তারপরে আমরা এখানে এটা গুণ করছি, 8 8 8 8 0 8 8। 8 11 88, আবার 11 দিয়ে দেখো এখানে ভাগ করছি, 11কে 11 8 88, আবার 0, তারপরে আসছে 11 8 88, 0 11 0 11 0 0 করছে, তাহলে আর একটা নামছে 11 8 88। তাহলে এখানে আসছে 8 0 8 0 8। তারপর এখানে দেখো আমরা ক্যালকুলেশন করব। তাহলে আগে পূর্ণগুলো ভেঙে নাও, 7 3 21, 22/3। তারপর আসছে দেখো 11 3 33, 34/11। তারপরে আছে ভাগ 15 16 17, 17/15। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা কি করি, উপরে উপরে কাটতে পারি, 17 2 34। আচ্ছা, আবার এটা যেহেতু উল্টে যাবে, তাহলে 3 5 15 কেটে দিই এখানে, ঠিক আছে। আবার 11 দিয়ে 22, তাহলে এখানে আসছে 2 দিয়ে 4, আর এখানে 1 5 আছে, তাহলে 4 ভাজিত 1 5 মানে 5 4 5 20 উত্তর আসছে। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এখানে কি আছে, 3টি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি 54 হলে ছোট সংখ্যাটিকে। তাহলে এখানে দেখো ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি বলেছে। তাহলে সমষ্টি মানে হচ্ছে এখানে সমষ্টি আছে, সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা মধ্যমানটা বার করে নিই। তাহলে ক্রমিক দেওয়া আছে, অতএব মধ্যমান বা গড় সমান 3 দিয়ে ভাগ করে দিই, যেহেতু 3টা দেওয়া আছে, 3 18 54। তাহলে 18 যদি আমার মধ্যমান হয় বা গড় হয়, তাহলে তার 18 আগের সংখ্যাকে 16, তারপরের সংখ্যাকে 20। তাহলে এখানে দেখো 16 18 20 এমনিতে যোগ করলে 54, সমষ্টি আসছে 54। তাহলে আমার সবচেয়ে ছোট সংখ্যা আসছে 16, আর বড় সংখ্যা আসছে 20। এভাবে তোমরা মধ্যমান বের করতে পারো ছোট বড় সংখ্যা। পরের কোশ্চেন, a:b, b:c, c:d দেওয়া আছে। তাহলে a:d ফার্স্ট আর লাস্ট যদি চাই, তাহলে তখন ডিভাইড বাই করবে, a/b ইন্টু b/c ইন্টু c/d। ফার্স্ট আর লাস্ট থাকলে এই পদ্ধতি, তখন 3 4 ইন্টু 5 7 ইন্টু 98। তাহলে এখানে ক্যালকুলেশন করে 4 2 8, আবার 3 3 9, এর উপরে আসছে 5 আর 2 10, 7 3 21 নিচে। এখানে দেখো বি বি আর সি সি কেটে যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে a/d সমান আসছে 10/21। তাহলে 10/21 মানে 10:11, 10:21। অ্যান্সার হয়ে গেল a:d এর অনুপাত। পরের কোশ্চেন আছে, বরুণ 5,000 টাকা 1 বছরের জন্য এবং তরুণ 8,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করলো। বছরের শেষে যদি 4,500 টাকা লাভ হয়, তবে তরুণের লভ্যাংশ কত? তাহলে একদিকটা লেখো বরুণ, এটা দেখো অংশীদারি কারবারের অঙ্ক, আর তরুণ। তাহলে বরুণ আর তরুণ, তাহলে এখানে দেখো বরুণ 5,000 টাকা ইনভেস্ট করেছে 1 বছরের জন্য ইন্টু 12 মাস, আর এখানে 8,000 টাকা 6 মাসের জন্য তরুণ ইন্টু 6। এবার ক্যালকুলেশন করে এদের লভ্যাংশের রেশিওটা বার করে দাও, 6 দিয়ে 12, 2 4 8। তাহলে এখানে অনুপাত এসছে 5:4। তাহলে লভ্যাংশের রেশিও আমরা যদি সময় আর মূলধন দেওয়া থাকে, তাহলে মূলধন ইন্টু সময়, এটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত। তাহলে আনুপাতিক সমষ্টি কত? 9। তাহলে 9 একক মানে কত? 4,500 টাকা। তাহলে 1 একক মানে কত? 9 5 45, 5,000 টাকা। তাহলে এখানে তরুণের লভ্যাংশ, তরুণ মানে আসছে 4 একক, 4 5 20। তাহলে এখানে আসছে 2,000 টাকা। অ্যান্সার হয়ে গেল। দেখো পরের কোশ্চেন নাম্বার 15। 5টি নম্বরের সমষ্টি 555। তাহলে 5টি নম্বরের সমষ্টি এখানে দেওয়া আছে, 5টি নম্বরের সমষ্টি 555 দেওয়া আছে। তারপরে প্রথম দুটি নম্বরের গড় দেওয়া আছে। তাহলে প্রথম দুটি নম্বরের সমষ্টি কত? 2 ইন্টু 75, তাহলে আসছে 150। এবং তৃতীয় নম্বরটি মানে আর একটা সংখ্যা, তার মোট নম্বর দেওয়া আছে 115। তাহলে আমরা টোটাল 3টা নম্বরের সমষ্টি আগে বের করে নিই। 3টা নম্বরের সমষ্টি আসছে 265। তো 3টা নম্বরের সমষ্টি হচ্ছে 265, আর এখানে 5টা আছে, তাহলে আমরা 5টার থেকে 265 বিয়োগ করে দিই,
তাহলে এখানে বিয়োগ করলে আসছে তোমার 0, 9 6 15, 3 290। তাহলে বলছে শেষ দুটি নম্বরের গড় কত। তাহলে শেষ দুটি নম্বরের 2 দিয়ে ভাগ করে দাও যোগফলকে, 2 কে 2, আবার 2 2 4 8, 2 5 10, তাহলে এখানে আসছে 145, বা 290কে তোমরা 2 দিয়ে ভাগ করে দাও, 145। পরের কোশ্চেন, পরের কোশ্চেন এখানে কি দেওয়া আছে দেখি কোশ্চেনটা কি হলো। কোশ্চেন নাম্বার 16, 28 জন লোক এক সপ্তাহে 17.5 কাজ করে, কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে। তাহলে দেখো এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করছি, M1 D1 ডিভাইড বাই W1 সমান M2 D2 ডিভাইড বাই W2। তাহলে এখানে লোক সংখ্যা আছে 28 জন, আর দিন সংখ্যা আছে 1 সপ্তাহ, আবার কাজ হচ্ছে 17.5। আবার পরে দেখো M2 মানে কতজন লোক এক সপ্তাহ পরের এক সপ্তাহ বাকি কাজ, তাহলে 17.5 কাজ করেছে, তাহলে 1 মাইনাস 17, অতএব বাকি কাজ আছে 1/8। তাহলে বাকি কাজ আছে 1/8, তার নিচে 8 8 কেটে দাও, 7 4 28। তাহলে এখানে আমার লোক সংখ্যা লাগবে M2 সমান 4 জন, M2 সমান 4 জন, অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন, কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়, সম্পূর্ণ 5/2 ঘন্টায়, বা এটা ছিল 2 পূর্ণ 1/2 ঘন্টায়। খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে। তাহলে আমরা দেখে নিই এই দুটো নল দ্বারা একত্রে কত সময় জলপূর্ণ করছে। তাহলে একত্রে হলে কি হবে, xy ডিভাইড বাই x প্লাস ওয়াই, তার মানে কি সময়ের যোগফল বাই সময়ের গুণফল বাই সময়ের যোগফল। তাহলে একত্রে হলে xy ডিভাইড বাই x প্লাস ওয়াই। তাহলে 12 8 96, বা এখন রেখে দাও কাটাকাটি করি, তাহলে এখানে আসছে 20, 4 2 8, 4 5 20, তাহলে 24 বাই 5 ঘন্টায় এরা একত্রে জলপূর্ণ করতে পারে। তাহলে আমরা উল্টোটাও বলতে পারি, মানে তাহলে সম্পূর্ণ কাজ মানে 1 অংশ। তাহলে 24 বাই 5 ঘন্টা যদি 24 বাই 5 ঘন্টায় জলপূর্ণ করছে নল দুটো একত্রে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কত করবে, 5/24 অংশ। আর আমাকে এখানে বার করতে হচ্ছে 5/2 ঘন্টায় কত জলপূর্ণ করছে, তাহলে 5/24 ইন্টু 5/2। এবারে গুণ করে 5 5 25, আর 24 2 48, তো 25 বাই 48 অংশ জলপূর্ণ করছে 5/2 ঘন্টা, বা 2 পূর্ণ 1/2 ঘন্টা। যদি বলে আর কত অংশ বাকি থাকবে, তখন 1 থেকে বিয়োগ করবো, 1 থেকে 25 বাই 48 বিয়োগ করে দেবো, যদি বলতো এখানে। ঠিক আছে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 19। তাহলে খুব সহজ কোশ্চেন, 15 মিটার দূরত্ব অতিক্রম করতে একটি গাড়ির 1 সেকেন্ড সময় লাগছে, তাহলে ঘন্টায়, তাহলে মিটার পার সেকেন্ডে গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তার মানে তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যদি প্রকাশ করতে চাই গতিবেগকে, তাহলে 18/5 দিয়ে গুণ করবো, 18/5 দিয়ে। তাহলে এখানে দেখো 5 3 15, 18 3 54, তাহলে অ্যান্সার হলো 54 কিমি পার ঘন্টা। আবার কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5 18 গুণ করতে হয়। তাহলে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 90 কিমি পার ঘন্টা গতিবেগে একটি ইলেকট্রিক পোস্টকে কত সেকেন্ড সময় অতিক্রম করবে। তাহলে দেখো যখন কোনো ট্রেন, কোনো ব্যক্তি, কোনো গাছ, কোনো খুঁটি, কোনো পোস্টকে অতিক্রম করে, তখন সেই ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে এখানে দেখো 180 ডিভাইড বাই 90 ইন্টু 5/18, তাহলে দূরত্ব বাই গতিবেগ, এটাই সময়, দূরত্ব বাই গতিবেগ। 18 5 90, তাহলে এখানে দেখো 5 দিয়ে যদি ভাগ করি, 5 3 15, 5 6 30 36, তাহলে 36 2 72, আর 5 2 10, তার মানে 7.2 সেকেন্ড। উপর নিচে 2 গুণ করে দাও, দশমিক সরিয়ে দাও। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে স্রোতের প্রতিকূলে, তাহলে অনুকূলে বললে স্থির জল প্লাস স্রোত করতাম, যেহেতু প্রতিকূল বলি
বলেছে, তাহলে প্রতিকূলে গতিবেগ মানেই হচ্ছে প্রতিকূলে গতিবেগ মানে উজানার দিকে, প্রতিকূলে বেগ আসছে স্থির জল মাইনাস স্রোত, মানে স্রোত এখানে তো বাধা দিচ্ছে, তা 9 4 13, তাহলে এখানে দেখো প্রতিকূলে গতিবেগ হচ্ছে 9 কিমি/ঘন্টা, আর প্রতিকূলে দূরত্ব কত 63, তাহলে প্রতিকূলে সময় কত লাগবে 63/9, 9 7 63, 7 ঘন্টা। অ্যান্সার হয়ে গেল। খুব সহজ কোশ্চেন। তারপরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। তাহলে দেখো এই টাইপের শতকরার অঙ্ক আমরা কম বললে বেশির সাপেক্ষে, বেশি বললে কমের সাপেক্ষে শতকরা নির্ণয় করব। কম বললে বেশির সাপেক্ষে, বেশি বললে কমের সাপেক্ষে। তাহলে তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100, ঠিক আছে, আর দুটো সংখ্যা একটা 20 আর একটা 25 কম, তাহলে 20 কম হলে 80 আর 25 কম হলে 75, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে কত বেশি 5 বেশি, আর দ্বিতীয়টা 5 কম, তাহলে কম বলেছে শতকরা কম, তাহলে শতকরা কম বললে কত কম ডিভাইড বাই বেশি, তাহলে কম বললে বেশির সাপেক্ষে, বেশি বললে কমের সাপেক্ষে শতকরা নির্ণয়। 0 0 কাটো, 2 4 8, 2 5 10, তাহলে 25 ডিভাইড বাই 4, 25 ডিভাইড বাই 4% বা 4 6 24, 6 × 1 = 4%। কম বললে বেশির সাপেক্ষে, বেশি বললে কমের সাপেক্ষে, আর যার শতকরা নির্ণয় করবো সে উপরে, আর যার সাপেক্ষে সে নিচে, ইন্টু 100। এই তো। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, এক্স এর 20%, ওয়াই এর 30% হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ। তাহলে এখানে ক্যালকুলেশন করো, এক্স এর 20% মানে এক্স ইন্টু 20/200, 20/100 ইন্টু ওয়াই ইন্টু 30%, 30 বাই এখানে 100, 100 100 কাটো, 0 0 কাটো, তাহলে এখানে 3y সমান কত আসছে 2x, তাহলে আমরা এখানে লিখছি ডাইরেক্ট 3y সমান 2x, 3y সমান 2x, তাহলে y সমান কত আসছে, y সমান আসছে 2/3x। তাহলে এই 2/3 যে কোনো সংখ্যা বা রাশি যদি আমরা শতকরায় প্রকাশ করতে যাই কি করব, 100 দ্বারা গুণ করব, তাহলে আসছে x এর 200/300%। হয়ে গেল। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করে 11% ক্ষতি হয়, তাহলে 178 টাকায় বিকেছে বলে 11% ক্ষতি হয়েছে, 11% লাভ করলে কত টাকায় বিকতে হবে। তাহলে 11% ক্ষতি মানে 89% সে বিকেছে, তাহলে 89% মানে এসছে 178 টাকা, 1% সমান কত 89, 2 কাটো, আর 11% লাভ মানে 111, তাহলে এখানে আসছে 222 টাকা। অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। তাহলে বিক্রয় দামটা আগে আছে, তাহলে বিক্রয় দাম লস আর হচ্ছে কিনা দাম। তাহলে আমি 100 টাকায় যদি বিকি, আমার 20 টাকা ক্ষতি হবে, তাহলে আমি কিনেছিলাম ক টাকা, নিশ্চয়ই 120 টাকায় কিনেছি। এবার কিনা দামের উপর যদি ক্ষতি পার্সেন্টে বার করি, তাহলে 20 বাই ক্ষতি বাই কিনা দাম ইন্টু 100, এই তো পদ্ধতি, আর তো কিছুই না, কোনো সূত্র মনে রাখার দরকার নেই। 2 6 12, 2 3 6, 2 50, তাহলে 50/3%, তাহলে 50/3 মানে আসছে কত 16 3 48, 16 15 2/3% ক্ষতি গেছে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, বার্ষিক কত হারে 1500 টাকা 3 বছরের সুদ এত টাকা হবে। তাহলে আমরা এখানে সুদের হার সমান, সুদের হার সমান সূত্র কি আই ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু টি, জাস্ট মান বসা ক্যালকুলেশন করো। তাহলে সুদ কত আছে 5400 টাকা, আর ইন্টু 100, আসল কত আছে 15,000 টাকা ইন্টু 3 বছর, 0 0 কাটো, আরেকটা 0 কাটে দাও, আছে 5 3 15, আবার 5 2 10, আবার 3 18 3 54, আর 3 6 18, তাহলে এখানে আসছে 6%। এই দাম। লাস্ট কোশ্চেন, 3 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধির সুদ কত। 9 মাসের এখানে বলা আছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এটা। তা 3 মাস অন্তর যদি সুদ দেওয়া হয়, তার মানে তোমাকে বছরে কটা সুদ দিবে, তো ওটাই হচ্ছে পর্ব,
12/3, মানে 4টা পর্ব, মানে বছরে তুমি 4বার সুদ পাচ্ছ, মানে 4বার সুদ দিচ্ছে এখানে। তো তখন সূত্র কি হবে? এ সমান পি ইন্টু 1 + r/400 তাহলে পর্ব কি করে? সুদের হারকে ভাগ করে আর বছরকে গুণ করে। তাহলে এখানে মান বসাও, 16,000 টাকা ইন্টু 1+20/400 9 মাস, তাহলে 4 ইন্টু 9/12, 4×3 = 3 3 9, আবার 20 20 400, তাহলে এখানে আসছে 16,000-এর উপর আসছে 21/20 তার কিউব। তাহলে 21-এর কিউব এখানে মনে রাখতে পারো, 21-এর কিউব আসছে 9,261, 9,261, আর এটা আসছে 8,000। তাহলে 8 দুগুণে 16, 2, জাস্ট 2 গুণ করো, তাহলে 2 গুণ করলে তোমরা এখানে পেয়ে যাবে 18,522। তাহলে 18,522 থেকে 16,000 বাদ দিলে কত হয়? 2,522 টাকা। তাহলে এখানে তোমরা এই চক্রবৃদ্ধি সুদ অঙ্ক করার জন্য তোমাকে কিছু স্কোয়ার কিউব মনে রাখতে হবে। যেমন 21-এর কিউব 9,261, 51-র কিউব, আবার তোমাকে 26-এর কিউব 17576, 25-এর কিউব 15,625, 11-র কিউব 1,331। এভাবে কিছু কিউব সংখ্যা মনে রাখতে পারলে খুব তাড়াতাড়ি তোমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আজকে তোমাদের এখানে শেষ করলাম। পরবর্তী মক টেস্ট নিয়ে আমি পরের দিন আবার আসছি।